দোলাইডাঙ্গার বাগান বাড়ি থেকে বেঁচে ফিরে আসার পর শিবনাথ সেন অনেক দূরে চলে এসেছিল। সে আর সেই জায়গার কথা ভাবতে চাইত না। ভয়, অন্ধকার আর মৃত্যু সব পেছনে ফেলে সে কলকাতায় নতুন জীবন শুরু করেছিল। কিছুদিনের মধ্যেই সে একটি মাইক্রো ফাইন্যান্স ব্যাংকে চাকরি পায়। অফিস ছোট, কাজ সোজা, মানুষগুলোও ভালো। প্রতিদিন সকালে অফিসে যাওয়া, বিকেলে ফিরে আসা, এইভাবেই দিন কেটে যাচ্ছিল। তার সঙ্গে সব সময় থাকত তার কুকুর ভৈরব। ভৈরব খুব শান্ত ছিল। রাতে শিবনাথের বিছানার পাশে শুয়ে থাকত। ভৈরব পাশে থাকলে শিবনাথের ভয় কম লাগত। শিবনাথ ভাবতে শুরু করেছিল, সব ঠিক হয়ে গেছে, আর কোনো বিপদ নেই। কিন্তু এক রাতে সব বদলে গেল। ঘুমের মধ্যে সে আবার দেখল সেই পুরনো বাড়ি, দোলাইডাঙ্গার বাগান বাড়ি। ভাঙা দেওয়াল, অন্ধকার ঘর। হঠাৎ একটি গলা তার কানে ভেসে এলো, তুই পালিয়েছিস, কিন্তু আমি তোকে আবার ফিরিয়ে আনব। শিবনাথ ঘেমে উঠে বসে পড়ল। চারদিকে তাকিয়ে দেখল এটা তার কলকাতার ঘর। ভৈরব তার পায়ের কাছে শুয়ে আছে। সে নিজেকে বোঝালো এটা শুধু খারাপ স্বপ্ন, কিন্তু তার বুকের ভেতর একটা অজানা ভয় জমে রইল। এই ভয় আবার তার জীবন বদলাতে চলেছে। পরের রাতেও শিবনাথ ঠিকমতো ঘুমোতে পারল না। ঘুম এলেই চোখের সামনে ভেসে উঠল সেই একই ছবি, দোলাইডাঙ্গার বাগান বাড়ি, লম্বা বারান্দা, ভাঙা জানলা। ঘরের ভেতর ঠান্ডা হাওয়া বইছে, অথচ বাইরে কোনো বাতাস নেই। স্বপ্নের ভেতর শিবনাথ দেখল সে একা দাঁড়িয়ে আছে বাড়িটার উঠোনে। চারদিকে নীরবতা। হঠাৎ মাটির নিচ থেকে যেন কেউ হাঁটছে। তারপর সেই গলা আবার শোনা গেল। গলাটা খুব ধীরে কথা বলছিল, কিন্তু ভয়ঙ্কর। সে বলল, তুই আমাকে ফাঁকি দিয়েছিস, আমি তোকে খুঁজে পেয়েছি। শিবনাথ দৌড়াতে চাইল, কিন্তু পা নড়ল না। মনে হলো কেউ যেন তার পা ধরে রেখেছে। হঠাৎ সে দেখল বাগান বাড়ির দরজা খুলে যাচ্ছে, ভেতর থেকে লাল আলো বেরোচ্ছে। তারপর একটা ছায়া তার দিকে এগিয়ে এলো। শিবনাথ চিৎকার করতে চাইল, ঠিক তখনই তার ঘুম ভেঙে গেল। সে উঠে বসল। সারা শরীর ঘামে ভিজে গেছে, বুক ধড়ফড় করছে। ভৈরব উঠে এসে তার হাতে মুখ রাখল। শিবনাথ একটু শান্ত হল। সে নিজেকে বলল, এগুলো কিছু না, সব স্বপ্ন। কিন্তু জানলার বাইরে তাকিয়ে তার মনে হলো অন্ধকারটা আজ একটু বেশি ঘন। ভয় ধীরে ধীরে তার ঘরে ঢুকতে শুরু করেছে। পরদিন সকালটা খুব অদ্ভুতভাবে শুরু হলো। শিবনাথ ঘুম থেকে উঠে ভৈরবকে ডাকল, কিন্তু ভৈরব এলো না। সে বারান্দায় গেল। তখনই তার চোখ পড়ল মেঝের দিকে। ভৈরব পড়ে আছে, নড়ছে না। শিবনাথ ছুটে গেল। ভৈরবের গায়ে হাত দিতেই সে বুঝল ভৈরব আর বেঁচে নেই। তার গলাটা অদ্ভুতভাবে বাঁকা, ঘাড় ভাঙা। শিবনাথ চিৎকার করে উঠল, চারদিকে তাকালো, কেউ নেই। দরজা বন্ধ, জানলাও বন্ধ। কেউ কিভাবে ভেতরে এলো? কোনো শব্দ সে শোনেনি, কোনো ঝগড়া হয়নি। ভৈরব খুব শক্ত ছিল, এভাবে কেউ তাকে মারতে পারে না। শিবনাথের মাথা ঘুরে গেল। তার মনে পড়ল গত রাতের স্বপ্ন, সেই গলা, সেই হুমকি। তার হাত কাঁপতে লাগলো। এটা আর স্বপ্ন নয়, ভয় সত্যি হয়ে গেছে।
ভৈরবকে হারিয়ে শিবনাথ একা হয়ে পড়ল। তার ঘরটা এখন খালি লাগে, নীরব লাগে। সে জানত যে জিনিস টোলাইডাঙ্গার বাগান বাড়িতে ছিল তা এখন কলকাতায় এসে পৌঁছেছে। ভৈরব মারা যাওয়ার পর শিবনাথের জীবন আর আগের মতো রইল না। ঘরে ঢুকলেই তার মনে হতো কেউ যেন তাকিয়ে আছে। রাতে আলো নিভাতে ভয় লাগত। আলো জ্বালিয়েই সে ঘুমোতে চেষ্টা করত, তবু ঘুম আসত না। কখনো সে শুনত দরজার পাশে হালকা শব্দ, কখনো জানলার কাছে টোকা পড়ার মতো আওয়াজ। দরজা খুলে দেখত কেউ নেই। অফিসেও তার মন বসত না। কাগজের দিকে তাকিয়ে থাকত, কিন্তু কিছুই বুঝত না। সহকর্মীরা জিজ্ঞেস করত, সব ঠিক তো? শিবনাথ হাসত, কিন্তু সেই হাসি ছিল মিথ্যে। রাতে আবার স্বপ্ন আসত, সেই অন্ধকার বাড়ি, সেই গলাটা বলতো, তুই পালাতে পারবি না। একদিন আয়নায় তাকিয়ে শিবনাথ চমকে উঠল। মুহূর্তের জন্য মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ঘুরে তাকালো, কেউ নেই। শিবনাথ বুঝতে পারল ভয় এখন শুধু স্বপ্নে নেই, ভয় তার জীবনের ভেতরে ঢুকে পড়েছে। এবং এই ভয় তাকে কোথাও নিয়ে যেতে চলেছে। এক সকালে শিবনাথ অফিসে পৌঁছাতেই বুঝতে পারল আজ কিছু একটা ঠিক নেই। অফিসের পরিবেশ অদ্ভুত, সবাই চুপচাপ। হঠাৎ পিয়ন এসে বলল, ম্যানেজার সাহেব আপনাকে ডাকছেন। শিবনাথ ভিতরে ঢুকল। ম্যানেজার অরুণ চক্রবর্তী সাধারণত খুব শান্ত মানুষ, কিন্তু আজ তার চোখ লাল, মুখ শক্ত। তিনি কোনো কথা না বলে একখানা কাগজ টেবিলে ছুঁড়ে দিলেন। শিবনাথ কাগজটা তুলে নিল। বদলির আদেশ, পোস্টিং ডোলাইডাঙ্গা গ্রাম। শিবনাথের বুক কেঁপে উঠল। এই নাম সে কোনোদিন ভুলতে পারেনি। সে বলল, স্যার আমি যেতে পারবো না। ম্যানেজারের মুখ আরও কঠিন হয়ে গেল। তিনি চেঁচিয়ে উঠলেন, বললেন, যেতে হবে, না গেলে চাকরি থাকবে না। এই কথা বলার সময় শিবনাথ লক্ষ্য করল ম্যানেজারের চোখে এক মুহূর্তের জন্য অদ্ভুত শূন্যতা, ঠিক সেই শূন্যতা যা সে স্বপ্নে দেখেছিল। শিবনাথ আর কিছু বলল না। সে বুঝে গেল এটা শুধু অফিসের আদেশ নয়, কেউ তাকে আবার ডোলাইডাঙ্গার বাগান বাড়ির দিকে টেনে নিচ্ছে। এবার পালানোর আর উপায় নেই। সেদিন অফিস থেকে ফিরে শিবনাথ আর একা থাকতে পারল না। তার মাথার ভেতর একটাই কথা ঘুরছিল, ওলাইডাঙ্গায় গেলে সে বাঁচবে না। তখনই তার মনে পড়ল এক নাম, তারানাথ তান্ত্রিক। পরদিন সকালেই শিবনাথ তারানাথের বাড়িতে গেল। বাড়িটা খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকতেই শিবনাথের মনটা একটু শান্ত হল। তারানাথ চুপচাপ সব কথা শুনলেন। ওলাইডাঙ্গার বাগান বাড়ি, স্বপ্ন, ভৈরবের মৃত্যু, ম্যানেজারের বদলি আদেশ। তারানাথ তান্ত্রিকের সামনে বসে শিবনাথ ধীরে ধীরে কথা বলতে শুরু করল। তার গলা কাঁপছিল, কিন্তু সে সব বলল। সে বলল, আগে সে কাজের খোঁজে অনেক জায়গায় গিয়েছিল। তখন একদিন খবরের কাগজে একটা বিজ্ঞাপন দেখেছিল, ওলাইডাঙ্গার বাগান বাড়িতে একজন ম্যানেজার দরকার, মাইনে ভালো, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। শিবনাথ তখন কিছু না ভেবে সেখানে চলে গিয়েছিল। গ্রামে পৌঁছেই সে বুঝেছিল জায়গাটা অদ্ভুত। লোকজন কম কথা বলতো, বাগান বাড়ির দিকে কেউ তাকাতেও চাইত না। বাড়িটা ছিল খুব পুরনো, দিনে শুনশান, কিন্তু রাতে সব ঘরে আলো জ্বলত। প্রথম রাতেই শিবনাথ বুঝেছিল কিছু ঠিক নেই। রাতে কেউ তার গলা চেপে ধরেছিল,
সে মরতে বসেছিল। ঠিক তখনই তার কুকুর ভৈরব তাকে বাঁচিয়েছিল। ভৈরব আক্রমণকারীকে কামড়েছিল। পরদিন সে জানতে পারে ওই মানুষটা আসলে অনেক আগেই মরেছে। ভয়ে শিবনাথ পালিয়ে কলকাতায় ফিরে এসেছিল। সে ভেবেছিল সব শেষ, কিন্তু এখন সে বুঝছে ওলাইডাঙ্গার বাগান বাড়ির ভয় তাকে ছাড়েনি। সব শোনার পর তারানাথ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, ওটা এখনো তোমাকে ছাড়েনি, ও শরীর খুঁজে বেড়াচ্ছে। শিবনাথ ভয়ে কাঁপতে লাগল। সে বলল, আমি কি করব? তারানাথ উঠে দাঁড়ালেন। একটা কাঠের বাক্স খুললেন। ভেতরে ছিল মালা, তাবিজ, ছাই। তিনি বললেন, আমরা ডোলাইডাঙ্গায় যাব, এবার ওকে থামাতে হবে। শিবনাথ জানত এই মানুষটাই তার শেষ ভরসা। পরদিন ভোরে শিবনাথ আর তারানাথ তান্ত্রিক হাওড়া স্টেশনে এসে পৌঁছালে। স্টেশন তখন ভিড় ভরা। ট্রেনের শব্দ, মানুষের কথা, সবকিছু খুব স্বাভাবিক লাগছিল। তারা ট্রেনে উঠে জানলার পাশে বসল। ট্রেন ছাড়তেই শহর ধীরে ধীরে পিছনে পড়ে গেল। বাইরে সবুজ মাঠ, নদী, ছোট ছোট গ্রাম দেখা যাচ্ছিল। এই দৃশ্য দেখে শিবনাথের মনটা একটু হালকা হলো। তারানাথ খুব শান্ত ছিলেন। তিনি মাঝে মাঝে জানলার বাইরে তাকাচ্ছিলেন, কিছু বলছিলেন না। শিবনাথ জিজ্ঞেস করল, আপনি ভয় পাচ্ছেন না? তারানাথ হালকা হেসে বললেন, ভয় থাকলে কাজ করা যায় না। তিনি তার ব্যাগ খুলে ভেতরের জিনিসগুলো একবার দেখলেন। মালা, তাবিজ, ছাই আর ছোট একটা পিতলের ঘণ্টা। ট্রেন ছুটে চলল। দিন গড়িয়ে সন্ধ্যা হলো। শিবনাথ জানত এই যাত্রা তাকে আবার সেই ভয়ের কাছে নিয়ে যাচ্ছে। কিন্তু এবার সে একা নয়, তার সঙ্গে আছে তারানাথ তান্ত্রিক। সন্ধ্যার সময় ট্রেন ডোলাইডাঙ্গা গ্রামের কাছে এসে থামল। স্টেশন ছোট, চারদিকে নীরবতা। স্টেশন থেকে নেমে তারা হাঁটতে শুরু করল। গ্রামটা খুব শান্ত, কিন্তু সেই শান্তির মধ্যে একটা অস্বস্তি ছিল। তারা উঠল শিবতলা সরাইখানায়। পুরনো সরাইখানা, কাঠের দরজা, ম্লান আলো। রাত নামতেই চারদিক অন্ধকার হয়ে গেল। দূরে কুকুরের ডাক শোনা গেল। তারপর হঠাৎ সব চুপ। ঘরের ভেতর বাতাস ঠান্ডা হয়ে গেল। মোমবাতির শিখা কাঁপতে লাগল। শিবনাথের মনে হলো কেউ জানলার বাইরে দাঁড়িয়ে আছে। সে জানলার কাছে গেল, কিন্তু বাইরে কিছুই নেই। তারানাথ ধীরে বললেন, ওরা জানে আমরা এসেছি। শিবনাথের বুক কেঁপে উঠল। সে বুঝতে পারল আজকের রাতটা খুব লম্বা হবে, আর কাল তাদের যেতে হবে সেই জায়গায় যেখান থেকে সব ভয় শুরু হয়েছিল, ডোলাইডাঙ্গার বাগান বাড়ি। পরদিন সকালে শিবনাথ আর তারানাথ ওলাইডাঙ্গার বাগান বাড়ির সামনে এসে দাঁড়ালো। বাড়িটা দূর থেকেই ভয় ধরায়। ভাঙা দেওয়াল, কালো দাগ, জঙ্গল ভরা উঠোন। ভেতরে ঢুকতেই ঠান্ডা হাওয়া বয়ে গেল। দরজাগুলো নিজেরাই কেঁপে উঠল। মেঝেতে পায়ের ছাপ, কিন্তু কোনো মানুষ নেই। তারানাথ ধীরে ধীরে ঘরগুলো দেখলেন। কোথাও হালকা ফিসফিস শব্দ, কোথাও যেন কেউ হাঁটছে। হঠাৎ দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমে এলো। আলো কমে গেল। বাড়ির ভেতর অদ্ভুত শব্দ বাড়তে লাগলো। ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ এলো। একজন পুলিশ অফিসার দরজায় দাঁড়িয়ে। তিনি বললেন, গ্রামবাসীরা বলেছে দুজন মানুষ এই বাড়িতে ঢুকেছে।
এখানে থাকা বিপজ্জনক, এখনই বেরোতে হবে। তার সঙ্গে ছিল 2 কনস্টেবল। তিনজনের চোখে অদ্ভুত শূন্যতা। শিবনাথের বুক কেঁপে উঠল। এই দৃশ্য সে আগে দেখেছে। তারানাথ চুপ করে রইলেন। তিনি বুঝে গিয়েছেন এরা আসল পুলিশ নয়। রাত নেমে আসছে, আর ভয় এবার সামনে এসে দাঁড়িয়েছে। রাত পুরোপুরি নেমে এসেছে। ডোলাইডাঙ্গার বাগানবাড়ির চারপাশে অন্ধকার জমে আছে। ঝিঁঝি পোকার ডাকও থেমে গেছে, যেন প্রকৃতি নিজেই ভয় পেয়ে চুপ করে আছে। পুলিশ অফিসার আর 2 কনস্টেবল ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তাদের হাঁটার শব্দ মাটিতে ঠিকমতো পড়ছে না, ছায়ার মতো লাগছে। হঠাৎ অফিসারের মুখ বদলে গেল। মানুষের মুখ আর নেই, চোখ দুটো জ্বলছে, গলা ভেঙে ভেঙে হাসি বেরোলো। শিবনাথ ভয়ে পিছিয়ে গেল, তার শরীর কাঁপছে। ঠিক তখনই তারানাথ এক পা সামনে এলেন। তিনি চোখ বন্ধ করে গভীর শ্বাস নিলেন, তারপর মাটিতে জোরে পা ঠুকলেন। এক মুহূর্তে তার শরীর ঘিরে হালকা আলো উঠল। এটাই গাত্রবন্ধন। এই মন্ত্র তার শরীর আর আত্মাকে রক্ষা করে। একটা কনস্টেবল হঠাৎ ঝাঁপিয়ে পড়ল। তার হাত লম্বা হয়ে গেছে, নখগুলো কালো, কিন্তু সেই হাত তারানাথের গায়ে লেগে সঙ্গে সঙ্গে পুড়ে গেল। শয়তানটা চিৎকার করে পিছিয়ে গেল। তারানাথ গলায় ঝোলানো রুদ্রাক্ষের মালা খুলে নিলেন। তিনি মালাটা ঘোরাতে শুরু করলেন, প্রথমে ধীরে, তারপর খুব দ্রুত। মালাটা বাতাসে ঘুরতে ঘুরতে আগুনের চক্রের মতো হয়ে গেল। চারদিকে লাল আলো ছড়িয়ে পড়ল। একটা শয়তান দেহ ছেড়ে বেরিয়ে এলো, কালো ধোঁয়ার মতো। তার মুখ ভয়ঙ্কর, দাঁত বেরোনো। তারানাথ জোরে মন্ত্র পড়লেন। রুদ্রাক্ষ চক্র সেই ধোঁয়াকে কেটে ফেলল। ধোঁয়াটা ছটফট করতে করতে মাটিতে পড়ে গেল। দ্বিতীয় শয়তানটা শিবনাথের দিকে ছুটে এলো। শিবনাথ চিৎকার করতে যাচ্ছিল। তারানাথ হাত তুলে সামনে আগুনের বৃত্ত আঁকলেন, অগ্নিচক্র। শয়তানটা সেই আগুনের ভেতরে আটকে গেল। সে বেরোতে পারছে না। চিৎকারে বাড়ির দেওয়াল কাঁপছে। শেষ শয়তানটা খুব শক্তিশালী ছিল। সে আকাশের দিকে তাকিয়ে গর্জন করল। বাতাস জোরে বইতে লাগল। তারানাথ দুহাত জোর করে শেষ মন্ত্র শুরু করলেন। মন্ত্রের শব্দে চারপাশ আলো হয়ে গেল। এক ঝটকায় শেষ শয়তানটাও মানুষের শরীর ছেড়ে বেরিয়ে এলো। 3টে শয়তানই এখন আগুনের বৃত্তে বন্দী। তারানাথ ধীরে ধীরে যজ্ঞ সম্পন্ন করলেন। আগুন উঁচু হয়ে উঠল, তারপর হঠাৎ সব নিভে গেল। নীরবতা। বাগানবাড়ির ভেতর আর কোনো ছায়া নেই, কোনো শব্দ নেই। শিবনাথ হাঁটু গেড়ে বসে পড়ল। সে বেঁচে আছে। তারানাথ ধীরে বললেন, শেষ, ওরা আর ফিরবে না। ভোরের আলো উঠছে। ডোলাইডাঙ্গার বাগানবাড়ি আজ শান্ত। ভোরের আলো উঠতেই ডোলাইডাঙ্গার বাগানবাড়ি একেবারে অন্যরকম লাগলো। অন্ধকার নেই, ভয় নেই। ভাঙা বাড়িটা এখন শুধু পুরনো বাড়ি। তার ভেতরে আর কোনো ছায়া নড়ছে না। শিবনাথ ধীরে ধীরে দাঁড়ালো। তার বুকটা হালকা লাগছে। দীর্ঘদিন পরে সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারানাথ তান্ত্রিক ব্যাগ গুছিয়ে নিলেন। তিনি আর কিছু বললেন না।
তার কাজ শেষ। সকালবেলা তারা গ্রাম ছাড়ল। গ্রামবাসীরা দূর থেকে তাকিয়ে রইল। কেউ কিছু জিজ্ঞেস করল না। ট্রেনে চড়ে কলকাতার পথে ফেরার সময় শিবনাথ জানলার বাইরে তাকিয়ে রইল। সবকিছু আগের মতো স্বাভাবিক লাগছে। ভয় এখন স্মৃতি হয়ে গেছে। কলকাতায় ফিরে শিবনাথ আবার কাজে যোগ দিল। এবার তার ঘুম শান্ত, আর কোনো দুঃস্বপ্ন নেই। তারানাথ তান্ত্রিক নিজের পথে চলে গেলেন। অন্ধকার যেখানে থাকে তিনি সেখানেই যান। আর টোলাইডাঙ্গার বাগান বাড়ি আজ চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা নীরব স্মৃতি হয়ে।